একটা মানুষ আসলে কতটা অসহায় হতে পারে? গৃহহীন যে সকল মানুষেরা ফুটপাতে ঘুমায় তারাই কি সবচেয়ে বেশি অসহায়, নাকি অভাবের কারণে যাদের আপন মানুষেরা তাদেরকে ছেড়ে চলে যায় তারা বেশি অসহায়? কিন্তু একজন বাবাকে যদি তার ছোট্ট ছেলেকে সাথে নিয়ে এই দুইটাই ফেস করতে হয়, আর তারপরেও তার কাঁধে থাকে একাধিক ঋণের বোঝা, তার পক্ষে কি কখনো সুখের স্বপ্ন দেখা সম্ভব? আজ আমি তোমাদেরকে এমন এক হতভাগা মানুষের গল্প শোনাবো যে তার বাড়ি ভাড়া পরিশোধ করতে না পারায় একসময় তাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছে। এমনকি নিজের ছেলেকে নিয়ে সে পাবলিক টয়লেটের মধ্যেও রাত কাটিয়েছে। একবেলা খাবার জোগাড় করতে ছুটে বেরিয়েছে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এমনকি সে জীবনের এমন এক সীমানায় এসে থেমে গিয়েছিল যেখানে তাকে সবকিছু হারানো এক কাঙাল ছাড়া আর কিছুই বলার ছিল না। আর তার খারাপ সময়ে যে তার শক্তি হয়ে ওঠার কথা ছিল, সে প্রিয়তমা স্ত্রীও তার নিজের সুখের খোঁজে একদিন তাকে ছেড়ে চলে যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গল্পবাজি। গল্পবাজির আজকের ভিডিওতে আমরা শুনবো 2006 সালে মুক্তি পাওয়া দ্য পারসুইট অফ হ্যাপিনেস মুভিটির গল্প। মুভিটি ক্রিস গার্ডনার নামের একজন কিংবদন্তির জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে তৈরি। আর এই মুভিতে অভিনয় করেছে কিংবদন্তি অভিনেতা উইল স্মিথ। তো চলো আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের গল্পবাজি। সময়টা তখন 1981 সাল। লোকটার নাম ক্রিস গার্ডনার। তার ছোটবেলার সময়টা খুবই কষ্টে কেটেছে। ছোট থেকেই সে তার বাবার পরিচয় জানতো না। আর তার বয়স যখন 28 বছর, তখন প্রথমবারের মতো ক্রিস তার বাবার সাথে পরিচিত হয়। কিন্তু কখনোই ক্রিসের বাবা অথবা মা তার তেমন খেয়াল রাখেনি। এই হলো ক্রিসের ছোট্ট ছেলে ক্রিস জুনিয়র। আর মজার কথা হলো, রিয়েল লাইফেও সে কিন্তু উইল স্মিথের আপন ছেলে। তো আজকে ক্রিস তার ছোট্ট ছেলেটিকে স্কুলে পৌঁছে দিয়ে একটা মেশিন হাতে করে সেটা বিক্রি করতে বের হয়ে যায়। এটা কোনো সাধারণ মেশিন না, এটার নাম হলো বোন ডেনসিটি স্ক্যানার। এটা কিছুটা এক্স-রে মেশিনের মতোই কাজ করে, কিন্তু ওই সময়ে এই মেশিনটা বাজারে নতুন এসেছিল। তাই ক্রিস এই পর্যন্ত তার জমানো সকল টাকা খরচ করে প্রায় 30টা মতো মেশিন কিনেছিল। আর সে ভেবেছিল যে এগুলো বিক্রি করলে তাদের বর্তমান আর্থিক পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। কিন্তু এই নিয়ে 3 মাস পার হয়ে গেছে আর সে মাত্র 2টা মেশিনই বিক্রি করতে পেরেছে। কারণ যেহেতু এটা মার্কেটে নতুন এসেছে, তাই বিভিন্ন হাসপাতালের ডাক্তাররা এর কার্যক্ষমতা সম্পর্কে তেমন একটা জানতো না। তাছাড়া এটার দামও ছিল অনেক বেশি। ক্রিসের প্ল্যান ছিল সে যদি প্রতি মাসে কমপক্ষে 3টা মেশিন বিক্রি করতে পারে তাহলে তার পরিবার বেশ ভালো মতোই চলতে পারবে। কিন্তু এখন সে মাসে একটা মেশিনও বিক্রি করতে পারছে না। আর যার কারণে ক্রিসের ওয়াইফ লিন্ডাকে বর্তমানে ডাবল শিফটে কাজ করতে হচ্ছে। বলা যায় যে লিন্ডা এখন তার পরিবারের সমস্ত খরচ সামলাচ্ছে। আর যার কারণে একদিন রাতে লিন্ডার সাথে ক্রিসের একটু কথা কাটাকাটি হয়। দিনরাত এভাবে পরিবারের জন্য গাধার মতো খাটতে খাটতে সে বিরক্ত হয়ে যাচ্ছে। তবে ক্রিসও তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাতে তেমন কোনো ফল পাচ্ছে না। আর মাঝখান দিয়ে তাদের ছোট্ট ছেলেটা পারিবারিক অশান্তির মধ্যে বড় হচ্ছে। পরদিন ক্রিস আবারও তার একটা মেশিন নিয়ে সেটা বিক্রি করতে বের হয়ে যায়। যেভাবেই হোক আজকে একটা মেশিন তাকে বিক্রি করতেই হবে, কারণ গত কয়েক মাস ধরে তারা তাদের বাড়ি ভাড়া পরিশোধ করতে পারছে না। আর বাড়ি ভাড়ার পাশাপাশি আরো অনেক কিছুর বিল তাদের বাকি পড়ে আছে, যার একটা টাকাও তারা দিতে পারছে না। কিন্তু সে তার সেই মেশিন নিয়ে যেখানেই যায় কেউই সেটা কিনতে চায় না। একদিন সকালে ক্রিস যখন শহরের একটা ব্যস্ত রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সেখানে তার সামনে খুবই দামি একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে একজন ধনী ব্যক্তিকে বের হতে দেখে ক্রিস তাকে 2টা প্রশ্ন করে। সে জিজ্ঞাসা করে, আপনি কিভাবে এত ধনী হয়েছেন? লোকটা তখন বলে, আমি একজন স্টক ব্রোকার। যা শুনে ক্রিস আবারও তাকে জিজ্ঞাসা করে, এটার জন্য হয়তো আপনাকে অনেক পড়াশোনা করতে হয়েছে, তাই না? কিন্তু লোকটা বলে, মোটেও না, তোমাকে শুধু অঙ্কে ভালো হতে হবে আর ক্লায়েন্টের সাথে ভালোভাবে কথা বলতে জানতে হবে। এই বলে সে চলে যায়। ক্রিস দেখে যে এই অফিস থেকে যারাই বের হচ্ছে তারা সবাই অনেক হাসি খুশি। তাদেরকে দেখে ক্রিস ভাবতে থাকে, এরা সবাই এত খুশি, অথচ আমার মনে কোনো সুখ নেই। তার পরদিন সকালবেলা ক্রিস লিন্ডাকে জানায় যে সে নতুন একটা কাজ করার কথা ভাবছে। সে মেশিন বিক্রির পাশাপাশি স্টক মার্কেট সম্পর্কে জানার চেষ্টা করছে। কিন্তু এই শুনে লিন্ডা তার উপর অনেক বেশি বিরক্তি প্রকাশ করে। সে তাকে তার বর্তমান কাজেই মনোযোগ দিতে বলে, কারণ তাদের উপরে যে পরিমাণ বিল জমা পড়ে আছে আর সামনের মাসের বাড়ি ভাড়া দিতে না পারলে বাড়িওয়ালাও তাদেরকে বাসা থেকে বের করে দেবে। তাই সে যে করেই হোক ক্রিসকে তার মেশিনগুলো বিক্রি করতে বলে। লিন্ডা এখানে ক্রিসের সাথে বেশ রুড বিহেভ করে। ক্রিসের প্রতি তার কথাবার্তা দিন দিন বেশ খারাপ হয়ে যাচ্ছে। তবে ক্রিস সবকিছু বাদ দিয়ে আজকে সে স্টক ব্রোকারের একটা ব্রাঞ্চে অ্যাপ্লাই করতে যায়।
আর সেখানে গিয়ে সে জানতে পারে যে প্রতি সেশনে 600 জন আবেদনকারীর মধ্যে থেকে মাত্র 20 জন মানুষকে বাছাই করা হয়, যাদেরকে কোম্পানি আগামী 6 মাস পর্যন্ত ট্রেনিং দিবে। আর 20 জনের মধ্যে মাত্র একজনই চাকরিটা পাবে। অর্থাৎ ক্রিস বুঝে যায় যে তার এই কাজে প্রতিযোগিতা অনেক বেশি, কিন্তু তার নিজের প্রতি বিশ্বাস আছে, কারণ ছোটবেলা থেকে অঙ্কে সে খুবই ভালো। তাই কিছুদিন পর সে তার ফর্ম পূরণ করে সেই কোম্পানিতে জমা দেয়, আর তারপর সে আবারও তার নিজের কাজে লেগে পড়ে। ক্রিস প্রথমেই 600 জনের মধ্যে সিলেক্ট হয়ে যায়, আর তারপর এভাবেই পার হয়ে যায় আরো একটা মাস। এই এক মাসে ক্রিস তার পরিবারের জন্য একটা টাকাও উপার্জন করতে পারেনি, যার কারণে এতদিন লিন্ডার সাথে তার যতটুকু সম্পর্ক ছিল সেটাও এখন নষ্ট হয়ে যায়। লিন্ডা তার উপরে আর ভরসা রাখতে পারে না, তবুও ক্রিস সবসময় তাকে বলে আর একটু ধৈর্য ধরতে, একসময় সবকিছুই ঠিক হয়ে যাবে। এদিকে ক্রিসের সেই কোম্পানিতে অ্যাপ্লাই করার প্রায় 1.5 মাস পার হয়ে গেছে, কিন্তু সেখান থেকে কোনো আপডেট আসে না। তাই ক্রিস নিজেই ওই কোম্পানির টুইসেল নামে এক কর্মকর্তার সাথে কথা বলতে আসে, কিন্তু তার অনেক তাড়া ছিল। সে একটা ট্যাক্সিতে করে শহরের বাইরে একটা জায়গায় যাচ্ছিল, তাই ক্রিসও তখন তাকে একটা মিথ্যা কথা বলে। সে বলে আমিও সেই দিকেই যাচ্ছি, চলুন আমরা একসাথে যাই। আর এই বলেই ক্রিস তার ট্যাক্সিতে উঠে পড়ে। যাত্রাপথে ক্রিস টুইসেলের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে আর বোঝানোর চেষ্টা করে যে এই চাকরিটা তার জন্য কতটা প্রয়োজন, কিন্তু তবুও লোকটা তার কথাবার্তায় তেমন কোনো গুরুত্ব দিচ্ছিল না। সে একটা রুবিক্স কিউব হাতে নিয়ে সেটা মেলানোতেই মনোযোগী ছিল। আসলে সেই সময়ে এই রুবিক্স কিউব জিনিসটা মানুষের মধ্যে অনেক জনপ্রিয়তা পায়। ওই সময় কেউ যদি কিউবটা মেলাতে পারতো তাকে সবাই আলাদা করে দেখতো, মনে করতো এই মানুষটা অনেক বেশি বুদ্ধিমান। আর এখানে টুইসেল যখন কিউবটা মেলাতে পারছিল না, তখন ক্রিস তার থেকে সেটা চেয়ে নেয়। আসলে ক্রিসের বাসাতেও তার ছেলের একটা কিউব আছে। ক্রিস প্রতি রাতে ওটা মেলানোর চেষ্টা করত, তবে শেষে গিয়ে একটা মেলাতে পারতো না। তাই এখানে সে যখন এক পাশ দুপাশ করে প্রত্যেকটা পাশ মেলাতে শুরু করে, তখন এটা দেখে টুইসেল খুবই অবাক হয়ে যায়, কারণ বেশিরভাগ মানুষ তখন একটা পাশই মেলাতে পারতো না, এবং ক্রিস শেষ পর্যন্ত সেটা পুরোটাই মিলিয়ে ফেলে। আর এটা দেখে মিস্টার টুইসেল খুবই অবাক হয়ে যায়। তবে এতক্ষণে টুইসেল তার গন্তব্যে পৌঁছে গেছে। সে গাড়ি থেকে নেমে যায়, আর ক্রিস নিজের ওয়ালেটের দিকে তাকিয়ে দেখে সেখানে সামান্য কিছুই টাকা রয়েছে। তাই সে ট্যাক্সি ড্রাইভারকে কিছুটা সামনে গিয়ে সুযোগ বুঝে টাকা না দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো একসময় ক্রিস একটা আন্ডারগ্রাউন্ড মেট্রোতে উঠে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত সে ভেতরে ঢুকে গেলেও তার হাতের মেশিনটা বাইরেই থেকে যায়। আর এটাই ছিল তার সব থেকে বড় ভুল, কারণ এই একটা মেশিন বিক্রির টাকা দিয়ে তার ফ্যামিলি পুরো 1 মাস চলতে পারত, আর সেখানে সে তার মেশিনটাই হারিয়ে ফেলেছে। কিন্তু সমস্যা এখানেই শেষ না। সেদিন বৃষ্টির মধ্যে সে লিন্ডাকে ফোন দিয়ে জানায় যে আজকে তার বাড়িতে ফিরতে দেরি হবে, কিন্তু অপর পাশ থেকে লিন্ডা তার ফাইনাল ডিসিশন জানিয়ে দেয়। সে বলে আমি আর তোমার সাথে থাকতে পারবো না, আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। এই বলেই সে কলটা কেটে দেয়। ক্রিসের মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। সে সাথে সাথে বাড়িতে ফিরে যায়, আর সেখানে তন্ন তন্ন করে তাদের দুজনকে খুঁজতে থাকে, কিন্তু তাদের পুরো ঘরটাই খালি। ঠিক তখনই ঘরের টেলিফোনে একটা কল আসে। কলটা করেছে মিস্টার টুইসেল। আজকের ঘটনায় সে ক্রিসের প্রতি আসলে খুবই ইমপ্রেসড, তাই সে ক্রিসকে পরশুদিন সকালে তার সাথে দেখা করতে বলে। কিন্তু এই গুড নিউজটা পাওয়ার পরেও ক্রিস কোনোভাবে শান্ত হতে পারছিল না। পরদিন সকালে লিন্ডা যেখানে কাজ করে, ক্রিস সেখানে তাকে খুঁজে পায়, আর সেখানে তাদের মধ্যে রিসেন্টলি ঘটা ঘটনা নিয়ে বেশ কথা কাটাকাটি হয়। কিন্তু লিন্ডা এখন আর তার জীবনে ফিরে আসতে চায় না। সে নতুন করে তার নিজের জীবন শুরু করতে চায়। তাই তার সাথে কথা শেষ করে ক্রিস সোজা তার নিজের ছেলের সাথে দেখা করতে চলে যায়, আর ওখানে গিয়ে তাকে নিয়ে সোজা সে বাসায় ফিরে আসে। কিন্তু রাতের বেলায় তার বাড়িওয়ালা তাকে সাফ সাফ জানিয়ে দেয় যে আগামীকালকেই তাকে তার বাসা ছেড়ে দিতে হবে। সে এই ঘরটা নতুন করে রং করে অন্য কাউকে ভাড়া দেবে। এটা শুনে ক্রিস তাকে বলে যে সে তার ঘর নিজেই রং করে দেবে, আর তার বদলে তিনি যেন আর কয়েকটা দিন তাকে সেখানে থাকার সুযোগ দেয়। ক্রিস তাকে কথা দেয় যে এই কয়দিনের মধ্যেই সে তার সমস্ত পাওনা পরিশোধ করে দেবে, যার কারণে বাড়িওয়ালা তার কথায় রাজি হয়ে যায়। কিন্তু তার কপালটা ছিল খুবই খারাপ। পরদিন সকালে সে যখন ঘরের দেওয়াল রং করতে ব্যস্ত, তখনই দরজায় চলে আসে কিছু পুলিশ অফিসার, আর তারা তখন ক্রিসকে সময় মতো ট্যাক্স আর কিছু বিল পরিশোধ না করার অপরাধে থানায় নিয়ে যায়। কিন্তু ওই সময়টাতে ক্রিসের ব্যাংক অ্যাকাউন্টে খুবই সামান্য পরিমাণ টাকা ছিল। তাই সে এবারের মতো অফিসারদের কনভিন্স করে যে তার সমস্ত ঋণ সে পরিশোধ করে দেবে। আপাতত তারা যেন এই সামান্য টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়। এই কথায় তারা রাজি হলেও আগামীকাল সকাল পর্যন্ত যতক্ষণ না তারা ক্রিসের দেওয়া চেকটাকে ক্যাশ করতে পারছে, ততক্ষণ তাকে থানায় থাকতে হবে। এই কথা শুনে ক্রিস কি করবে সে তা বুঝতে পারে না, কারণ তার ছোট্ট ছেলেটা বাড়িতে একা, আর এখন তাকে দেখাশোনা করার মতো কেউ নেই। সে থানা থেকেই লিন্ডাকে কল করে, আর
তাকে জানায় শুধুমাত্র আজকের রাতটা সে যেন তার ছেলের দেখাশোনা করে, কালকে সে আবারও তাকে নিয়ে আসবে। আর এভাবেই জেলখানায় সেদিনের রাতটা সে কাটিয়ে ফেলে। পরদিন সকাল 9:30টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। আর সাথে সাথেই ক্রিস ওখান থেকে বের হয়ে দৌড়াতে শুরু করে, কেননা আজকে সকাল 10টার সময় তার সেই ব্রোকার হাউসে ইন্টারভিউ ছিল, কিন্তু গতকাল পুলিশ তাকে রং মাখা অবস্থাতেই ধরে নিয়ে গিয়েছিল। আর আজকে তার হাতে মাত্র 45 মিনিট সময় রয়েছে। সে কোনো প্রকার ভালো জামা কাপড় পরা ছাড়াই তার ইন্টারভিউ দেওয়ার জন্য ছুটে যায়। ভেতরে যাওয়ার পর ওখানকার লোকজনেরা তাকে দেখে এটা সেটা বলতে শুরু করে, কিন্তু ক্রিস তাদের কোনো কথাতেই কান দেয় না। বরং যখন তার নাম ডাকা হয় তখন সে আত্মবিশ্বাসের সাথেই ভেতরে ইন্টারভিউ দিতে যায়, যেখানে মিস্টার টুইসেলও ছিল। তারা তো তার এই অবস্থা দেখে অবাক হয়ে যায়, কিন্তু ক্রিস তাদেরকে বলে, আপনারা হয়তো জানেন না যে এতক্ষণ আমি বাইরে বসে ভাবছিলাম যে আপনাদের সামনে এসে আমি কি বলবো। আমি একটা গল্প সাজানোর চেষ্টা করছিলাম, কিন্তু মাথায় কিছুই আসছিল না। এই বলে সে নিজের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলে। আর তার কথা বলার ধরন দেখে বাকিরাও খুব ইমপ্রেসড হয়ে যায়। তো তখন একজন ইন্টারভিউয়ার তাকে প্রশ্ন করে, আচ্ছা আমি যদি এমন কাউকে চাকরিতে রাখি যে তার ইন্টারভিউতে শার্ট ছাড়া এসেছিল, তাহলে তুমি আমার ব্যাপারে কি ভাববে? তখন ক্রিস বেশ ভেবেচিন্তে উত্তর দেয়, আমি ভাববো যে লোকটার প্যান্ট নিশ্চয়ই অনেক সুন্দর ছিল। তো ক্রিসের সেন্স অফ হিউমার দেখে তারা সবাই তার প্রতি অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায়। আর ক্রিসকে পরবর্তী ট্রেনিং এর জন্য সিলেক্ট করে নেওয়া হয়। কিন্তু সমস্যা হলো, ট্রেনিং এ থাকা অবস্থায় তাকে কোনো প্রকার বেতন দেওয়া হবে না। আর 6 মাস ট্রেনিং এর পর সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের 20 জনের মধ্য থেকে কাকে আসলে চাকরিটা দেওয়া হবে। তো সেদিন রাতের বেলায় লিন্ডা তাদের ছোট্ট ছেলেটাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। সেখানে তাদের দুজনের মধ্যে কিছুটা স্বাভাবিক কথাবার্তা হয়। সে ক্রিসকে বলে যে সামনের সপ্তাহে সে নিউ ইয়র্কে চলে যাবে। সেখানে তার বোনের হাজবেন্ডের একটা নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, সে সেখানে চাকরি করবে। সে তাদের ছেলেকে নিজের সাথে করে নিয়ে যেতে চায়, কিন্তু ক্রিস তাকে এক কথায় জানিয়ে দেয় যে তার ছেলেকে সে নিজের কাছে রাখবে। তাই লিন্ডাও তাকে আর কিছুই বলে না। এরপর থেকে ক্রিস শুধুমাত্র তার ছোট ছেলেটার জন্যই প্রাণপণ পরিশ্রম করতে শুরু করে দেয়। সে তাদের বাড়ি ছেড়ে দেয় আর পাশের শহরে একটা ছোট রুম নিয়ে সেখানেই থাকতে শুরু করে দেয়। ট্রেনিং, স্ক্যানার মেশিন বিক্রি আর ছেলের দেখাশোনা, এত কিছু একসাথে করতে গিয়ে তার উপর দিয়ে বেশ চাপ যাচ্ছিল। তবে এর মাঝে একটা খুশির সংবাদ হলো, আজকে এতদিন পর সে একটা মেশিন বিক্রি করতে পেরেছে আর সেখান থেকে তার $250 মতো ইনকাম হয়েছে। তাই এতদিন পর আজ সে অনেক খুশি। এরপর থেকে সে অফিসে তার ট্রেনিং এ সম্পূর্ণ মনোযোগ দিতে শুরু করে। দিনের একটা সময় ক্রিস তার ছেলের সাথে থাকে আর বাকি সময় অফিসে নিজের কাজে ব্যস্ত থাকে। আর যখনই সে সুযোগ পায় তখনই সে নিজের মেশিন নিয়ে বিক্রি করতে বের হয়ে পড়ে। তাদের দুজনের খরচ চালানোর জন্য তাকে প্রতি মাসে অন্তত একটা মেশিন বিক্রি করতেই হবে। তো তাদের ট্রেনিং এর এই পর্যায়ে তাদেরকে শেখানো হচ্ছে তাদের কাস্টমারদের ফোন কলের মাধ্যমে কিভাবে কোম্পানির একজন বিশ্বস্ত গ্রাহক করে তোলা যায়। যে যত বেশি ক্লায়েন্ট হান্ট করতে পারবে তার চাকরি পাওয়ার সম্ভাবনাও তত বেড়ে যাবে। অন্যদের জন্য এটা শুধু একটা ইন্টার্নশিপ হলেও ক্রিসের জন্য এটা ছিল একমাত্র অপশন। আর তাই সে ফুল ডেডিকেশন দিয়ে তার ট্রেনিং করতে থাকে এবং এক এক করে তার কোম্পানির জন্য নতুন নতুন গ্রাহক তৈরি করতে শুরু করে। এভাবে 4টা মাস কেটে যায়। 4 মাস পার হওয়ার পর ক্রিসের সমস্ত মেশিনও বিক্রি হয়ে যায়, কিন্তু তার কপালে এখনো অনেকটা দুর্দশা বাকি ছিল। একদিন তার কাছে একটা লেটার আসে, যেখানে তাকে জানানো হয় যে সময় মতো ট্যাক্স আর বিল পরিশোধ না করার কারণে সরকার তার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা নিয়ে নিয়েছে। এটা দেখে তো ক্রিসের মাথায় আকাশ ভেঙে পড়ে আর এই মুহূর্তে সে আবারও নিঃস্ব হয়ে গেল। এমনকি ক্রিস ভেবেছিল যে আজকে সে তার বাড়ি ভাড়াটাও দিয়ে দেবে, সেখানে প্রায় 3 মাসের ভাড়া বাকি হয়ে আছে। সে বুঝে উঠতে পারছিল না যে সে এখন কি করবে। বাড়িওয়ালাও তাকে বারবার বাড়ি ভাড়ার জন্য জিজ্ঞাসা করে। এখন যেন তার আর কিছুই করার নেই। পরদিন সে যখন তার ছেলেকে নিয়ে একটা পার্কে বসেছিল তখন হঠাৎ তার চোখে পড়ে একটা পাগলের হাতে তার সেই স্ক্যানার মেশিনটা, যেটা সেই ট্যাক্সি ড্রাইভারের থেকে পালাতে গিয়ে মেট্রোতে ওঠার সময় সে হারিয়ে ফেলেছিল। আর তখন ক্রিস কোন রকমে পাগলটাকে বুঝিয়ে শুনিয়ে তার মেশিনটা ফিরিয়ে নিয়ে আসে। আর এরপর সে তার এক পুরনো কাস্টমারের কাছে মেশিনটা বিক্রি করতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে মেশিনটা কাজ করছে না, যার কারণে তার মনটা আবারও ভেঙে যায়। সেই ডাক্তার তাকে মেশিনটা ঠিক করে নিয়ে আসতে বলে। তারা যখন বাড়িতে ফিরে আসে তখন দেখতে পায় বাড়িওয়ালা তাদের জিনিসপত্র বাইরে ফেলে রেখেছে, অর্থাৎ এখন তাদের থাকার জন্য ঘরটাও আর নেই। এই সময়টাতে তার ছোট্ট ছেলে বারবার ঘরে যাওয়ার জন্য বাবার কাছে আবদার করতে থাকে, কিন্তু ক্রিস এবার কোনো কিছুই করতে না পেরে তার উপরেই রেগে ওঠে। এই প্রথম সে তার নিজের ছোট্ট ছেলেটার উপরে রাগ দেখাচ্ছে, কিন্তু তার আর কিছুই করার নেই। সে এখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। তারা দুজন শহরের এদিক থেকে ওদিকে ঘুরে বেড়ায়, কিন্তু
কোথাও থাকার ঠাঁই হয় না। একসময় ক্রিস তার ছেলেকে নিয়ে একটা স্টেশনে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু এখানে তারা সারা রাত এভাবে কাটাতে পারবে না। তাই ক্রিস তার ছোট্ট ছেলেকে খেলার ছলে সেখানকার একটা পাবলিক ওয়াশরুমে নিয়ে ঢুকে পড়ে, আর এটা ভেতর থেকে লক করে ক্রিস তার ছেলেকে ঘুম পাড়িয়ে দেয়। ওই সময়টাতে তার আর কোনো উপায় ছিল না। সে নিজের চোখের পানি ফেলতে ফেলতে শুধু একটা কথাই ভাবছিল যে এই দিনগুলি তার কবে শেষ হবে। পরদিন ক্রিস তার ছেলেকে স্কুলে দিয়ে তারপর তার অফিসে যায়, আর রাতের বেলায় তাদের থাকার কোনো জায়গা নেই। ক্রিস তার ছোট ছেলেটাকে সাথে করে নিয়ে একটু আশ্রয়ের জন্য শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, এবং এক পর্যায়ে সে জানতে পারে যে একটা চার্চে প্রতি রাতে গরিবদের জন্য থাকার ঘর দেওয়া হয়। তবে সমস্যা হলো প্রতিদিন বিকালে তারা ঘরে ঢুকতে পারবে, আর সকাল হলেই ঘর ছেড়ে দিতে হবে। আর তার উপরে সেখানে ঘরের সংখ্যাও খুব সীমিত, তাই প্রতিদিন তাদেরকে লাইনে দাঁড়িয়ে ঘর নিতে হবে। আজকে ক্রিস তাদের জন্য একটা ঘর পেয়েছে, আর এভাবে প্রতিদিন সে তার অফিসের কাজ দ্রুত শেষ করে এসে ঘরের জন্য লাইনে দাঁড়ায়। আর কাজ দ্রুত শেষ করার জন্য সে 1 সেকেন্ডের জন্যও টেলিফোনের রিসিভার তার হাত থেকে নিচে নামায় না। অফিস টাইমে সে একটুও পানি পান করে না, যেন ওয়াশরুমে গিয়ে তার সময় ব্যয় না হয়। আর এভাবেই তার জীবনের 6টা মাস পার হয়ে যায়। তার ট্রেনিং প্রায় শেষ, কিছুদিন পরেই তার ফাইনাল পরীক্ষা শুরু হবে, আর সেখানেই ক্রিসের পরবর্তী ভাগ্য নির্ধারিত হবে। সে তার পরীক্ষা খুব ভালোভাবেই দেয়, তবে পরীক্ষার সময় তাকে এটাও মাথায় রাখতে হয় যে পরীক্ষা দিতে সে যদি বেশি দেরি করে ফেলে তাহলে আজকে থাকার জন্য বিনামূল্যের ঘর সে পাবে না। তাই তাড়াতাড়ি নিজের পরীক্ষা শেষ করে সে যখন বাইরে বের হয় তখন তাদের এক অফিসার হঠাৎ তার কাছে এসে বলে, আমার মানিব্যাগটা আমি ভিতরে ফেলে এসেছি, তোমার কাছে $5 হবে, আমি পরে তোমাকে ফেরত দিয়ে দেব। তখন ক্রিস তার মানিব্যাগ খুলে দেখে সেখানে মাত্র $7 বাকি রয়েছে, কিন্তু তারপরেও সে তাকে $5 দিয়ে দেয়। আর তারপর সে তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে এসে তার ছেলেকে নিয়ে ঘর নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়। কিন্তু একটু পরে তাদের সকলকে জানিয়ে দেওয়া হয় আজকের মতো সবগুলো রুম শেষ হয়ে গেছে। তাই উপায় না পেয়ে শেষমেশ ক্রিস নিজের রক্ত বিক্রি করতে একটা হসপিটালে যায়। সেখান থেকে তার রক্তের বিনিময়ে তাকে $40 দেওয়া হয়, আর যা দিয়ে সে প্রথমেই সেই নষ্ট মেশিনটা ঠিক করার জন্য ছোট্ট একটা পার্স কিনে নেয়। আর সেদিন তারা কপাল গুনে একটা জায়গায় ফ্রিতে থাকার জন্য জায়গা পেয়ে যায়। সেখানে তার ছেলেকে ঘুম পাড়িয়ে ক্রিস তার মেশিনটা ঠিক করতে লেগে পড়ে, আর অনেকক্ষণ চেষ্টার পরে অবশেষে সে তার মেশিনটাও ঠিক করে ফেলে। তাই পরদিন সময় করে ওটাকে নিয়ে পুরনো সেই কাস্টমারের কাছে আবার ফিরে যায়, যেখানে সবকিছু ঠিকঠাক দেখে ক্রিসের কাছ থেকে তারা সেই মেশিনটা $250 দিয়ে কিনে নেয়। টাকাটা পেয়ে তার মাথায় সবার আগে যেটা আসে তা হলো তার ছেলের কষ্ট। এতদিন তাকে সে থাকার জায়গা নিয়ে অনেক কষ্ট দিয়েছে, তাই সে ওই রাতে $50 খরচ করে একটা হোটেল রুম ভাড়া করে নিয়ে তাকে নিয়ে সেখানে থাকে। আর তারপর দিন সেই দিনটা চলে আসে যেদিন ক্রিসের চাকরির রেজাল্ট দেওয়া হবে, আর রেজাল্ট অনুযায়ী সিদ্ধান্ত হবে যে কাকে ফাইনালি চাকরিটা দেওয়া হচ্ছে। ক্রিস এতদিন বাকি সবার তুলনায় অনেক বেশি ক্লায়েন্ট ম্যানেজ করতে পেরেছে, ফলে ফাইনালি চাকরিটার জন্য ক্রিসকেই সিলেক্ট করা হয়। আর এমন একটা খুশির খবর শুনে সে নিজের চোখের পানি আর আটকে রাখতে পারে না। তাদের থেকে বিদায় নিয়ে সে সেখান থেকে বেরিয়ে পড়ে। আজকে তার নিজেকে বাকিদের মতোই খুশি মনে হচ্ছে, কিন্তু তার এই খুশিটা সে প্রকাশ করতে পারছে না। অফিস থেকে বের হয়ে সোজা সে তার ছেলের কাছে এসে তাকে বুকে জড়িয়ে নেয়, কারণ তার এই জার্নির শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র তার এই ছোট্ট ছেলেটাই তার সাথে ছিল। আর এখান থেকে ঘটনা সোজা 6 বছর সামনে এগিয়ে যায়। তখন সময়টা 1987 সাল, আর বর্তমানে ক্রিস একজন সফল ব্যক্তি হয়ে উঠেছে, যেখানে তার আর কোনো অভাব নেই। বর্তমানে সে নিজের একটা কোম্পানিও দাঁড় করে ফেলেছে, আর পরবর্তীতে 2006 সালে তার কোম্পানিটা এত বড় হয়ে যায় যে তার কোম্পানির সামান্য ছোট্ট একটা অংশ $multi-million বিক্রি হয়। আর এখানেই শেষ হয়ে যায় এই বাবার হার না মানার গল্পটি। এটা শুধুমাত্র কোনো একটা গল্প না, এটা ক্রিসের জীবনের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ এটাই সেই বাস্তব জীবনের ক্রিস গার্ডনার। তো কেমন লাগলো গল্পবাজির আজকের মুভির গল্প? ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম অসম মুভিগুলোর এক্সপ্লেন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তো কথা হবে পরের কোনো মুভির গল্প নিয়ে, সে পর্যন্ত সাথে থেকো।